প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজ আমরা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটি ইটকে মেঝেতে রেখে এক পরিমাণ বল প্রয়োগ করে বলের দিকে এস পরিমাণ সরণ ঘটাই, তাহলে সেখানে কাজ হবে। তার কারণ কাজ সমান সমান বল ইনটু সরণ। অর্থাৎ বল প্রয়োগ করে আমরা দেখো এই ইটের উপরে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করে ইটটাকে যদি এই জায়গায় এস দূরত্বে নিয়ে আসতে পারি, তাহলে বিজ্ঞানের ভাষায় আমরা কাজ করব। তার কারণ কাজ হলো বল ইনটু সরণ, অর্থাৎ বলকে সরণ দ্বারা গুণ করলে কাজ পাওয়া যায়। তাহলে দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এক পরিমাণ বল এই ইটের উপর প্রয়োগ করাতে ইটটি এখান থেকে এখানে চলে আসলো, অর্থাৎ তার সরণ হলো এস। তাহলে বিজ্ঞানের ভাষায় এখানে একটা কাজ হয়েছে, অর্থাৎ ডব্লিউ ইজিক্যাল টু এফ এস। আমরা জানি কাজ করলে সেই কাজটি ইটের মধ্যে বিভব শক্তি হিসেবে, আমরা যদি কোনো কাজ করি তাহলে সেই কাজ বিভব শক্তি হিসেবে ইটের মধ্যে জমা থাকার কথা। কিন্তু আমরা এখানে ইটের মধ্যে সরণের পর কোনো বিভব শক্তির নিশানা পাই না বা পাবো না। অর্থাৎ ইটটা আদি অবস্থান থেকে শেষ অবস্থানে আসার পরে বিজ্ঞান বলে ইটের মধ্যে বেশ কিছু পরিমাণ শক্তি জমা হওয়ার কথা, যাকে আমরা বলবো বিভব শক্তি। অর্থাৎ এই বিভব শক্তি ইটের মধ্যে জমা হওয়ার কথা, যেহেতু এখানে কাজ হয়েছে। কিন্তু আসলে আমরা সত্যিকার ইটের মধ্যে কোনো বিভব শক্তি পাবো না, কিংবা আসলে সত্যিকারই পাই না। এখন আমরা দেখব কেন ইটের মধ্যে এই বিভব শক্তি জমা হলো না। আমরা যদি ইটটিকে মেঝেতে না ঠেলে মেঝে থেকে এইচ উচ্চতায় তুলে নিতাম, তাহলে ডব্লিউ কাজটা অন্তত এমজিএইচ পরিমাণ অভিকর্ষজ বিভব শক্তি হিসেবে জমা হতো, যা আমরা বিভব শক্তি থেকে জেনেছি। প্রিয় শিক্ষার্থীরা, এম বরের এই ইটটাকে যদি আমরা ইটের নিচ থেকে উপরে তুলে নেই, অর্থাৎ এইচ উচ্চতায় তুলে নেই এফ বল প্রয়োগ করে, তাহলে এই ইটের মধ্যে এম জি এইচ পরিমাণ শক্তি জমা হবে। তার কারণ আমরা জানি কোনো বস্তুকে পৃথিবী জি পরিমাণ বল দ্বারা তার নিজের দিকে টানে, এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। যেহেতু ইটটাকে আমরা অভিকর্ষজ বলের, পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা উপরের দিকে তুলেছি, সুতরাং এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে। আর বস্তুটার ভর যেহেতু এম, আমরা জানি বস্তুর ওজন হচ্ছে গিয়া এমজি। তাহলে এমজি ওজনের কোনো বস্তুকে যদি আমরা নিচ থেকে এইচ উচ্চতায় তুলে নেই, অর্থাৎ সরণ যদি এইচ পরিমাণ হয়, তাহলে আমরা দেখব কাজটা হলো এমজিএইচ, অর্থাৎ ওজনের সমান বল প্রয়োগ করে এইচ উচ্চতায় বস্তুটাকে তোলা হয়েছে। সুতরাং এই ইটের মধ্যে এমজিএইচ পরিমাণ বিভব শক্তি জমা থাকার কথা, যা আমরা বিভব শক্তি থেকে জেনেছি। এখন আসো, আমাদের জানা দরকার মেঝেতে ইটের মধ্যে কোনো বিভব শক্তি জমা হয়নি কেন। আমরা মেঝেতে যখন ইটটাকে স্থান ত্যাগ করে অন্য জায়গায় নিয়ে আসছিলাম,
সেই ইটের মধ্যে কোনো প্রকার শক্তি জমা হয়নি, কারণ ইটকে সরানোর সময় মেঝেতে ঘর্ষণ হয়েছিল। এই ঘর্ষণের ফলে তাপ ও শব্দ শক্তি তৈরি হয়েছিল, সেটি হলো হারানো শক্তি। অর্থাৎ এই ইটের মধ্যে যে পরিমাণ শক্তি জমা হওয়ার কথা ছিল, সেই শক্তিটা তাপ শক্তি এবং শব্দ শক্তি তৈরি হয়েছিল। কেন? ঘর্ষণের ফলে। ঘর্ষণের ফলে তাপ এবং শব্দ শক্তি হিসেবে সেই জমা শক্তিটা অপচয় হয়ে গেছে। এই জন্যই এটার মধ্যে শেষ পর্যন্ত আমরা কোনো রকমের শব্দ বিভব শক্তি হিসেবে দেখতে পাইনি। যদি ঘর্ষণ না হতো, তবে তাপ এবং শব্দ শক্তি হিসেবে অপচয় না হয়ে বরং ইটের বিভব শক্তি হিসেবে জমা থাকতো। তাহলে যেহেতু ইটের সাথে মেঝের ঘর্ষণ হয়েছে, দেখো এখানে দেখে মেঝের ঘর্ষণ হয়েছে, এই ঘর্ষণটা কিন্তু হয়েছে, এই ঘর্ষণ হওয়ার কারণে শব্দ শক্তি এবং তাপ শক্তি উৎপন্ন হয়েছে। শব্দ শক্তি এবং তাপ শক্তি উৎপন্ন হওয়াতে বিভব শক্তিটা, ইটের যে বিভব শক্তি সত্যিকারই তৈরি হয়েছিল, সেই বিভব শক্তিটা কি হয়ে গেছে? অপচয় হয়ে গেছে। শেষ পর্যন্ত আমরা এটার মধ্যে কোনো প্রকারের শক্তি জমা পাইনি, বা তার মধ্যে কোনো রকমের শক্তির অস্তিত্ব ছিল না। তাহলে আমরা কারণ বুঝতে পারলাম যে ইটটাকে সরানোর সময় সেখানে ঘর্ষণ তৈরি হয়েছিল, এই ঘর্ষণের ফলে শব্দ তৈরি হয়েছে এবং কিছু তাপ তৈরি হয়েছে। তার কারণ ঘর্ষণের ফলে তাপ এবং শক্তি দুইটাই তৈরি হয়। অর্থাৎ ইটের মধ্যে যে শক্তিটা বিভব শক্তি হিসেবে থাকার কথা ছিল, সেই শক্তিটা ঘর্ষণের ফলে উৎপন্ন শব্দ এবং তাপ শক্তি হিসেবে অপচয় হয়ে গেছে, যার জন্য এটার মধ্যে শেষ পর্যন্ত কোনো রকমের বিভব শক্তি জমা হয়নি। কখন? যখন ইটটাকে আমরা মেঝে বরাবর এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ফেলি, তখন ইটের মধ্যে আসলে সত্যিকার কোনো বিভব শক্তি জমা থাকে না। তার কারণটা আমরা জানতে পারলাম। এখন আসো, যদি এমন হতো ইটকে মেঝেতে সরানোর সময় কোনো ঘর্ষণ না হয়, অর্থাৎ কোনো রকমের ঘর্ষণ ছাড়া যদি আমরা সরানোর চেষ্টা করি কোনো না কোনোভাবে, তবে তাপ এবং শব্দ শক্তি হিসেবে শক্তির অপচয় না হয়ে একটি ত্বরণ তৈরি হবে। যেহেতু ঘর্ষণ হবে না, তখন তাপ এবং শব্দ উৎপন্ন হবে না, শক্তির অপচয় হবে না। আর যখন শক্তির অপচয় হবে না, তখন ইটের মধ্যে একটা ত্বরণ তৈরি হবে এবং তার বেগ বাড়তে থাকবে। ফলশ্রুতিতে ইটকে ছেড়ে দিলেও সেটি থেমে না গিয়ে এই বেগে ওই ত্বরণে চলতে থাকবে। যেহেতু ইটের তখন বেগ থাকবে, তাই সেটি হবে ইটের গতিশক্তি। আমরা জানি কোনো বস্তু যদি একটা বেগে চলে, তখন তার মধ্যে গতির ফলে যে শক্তি তৈরি হয়, সেটাকে বলি আমরা গতিশক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ যে ইটটাকে যদি ঘর্ষণ হবে না এমন কোনোভাবে আমরা মেঝেতে সরানোর চেষ্টা করতে পারি, ঘর্ষণ যদি না হয়, তাহলে সেখানে শব্দ শক্তি এবং তাপ শক্তি উৎপন্ন হবে না। শব্দ শক্তি এবং তাপ শক্তি যদি উৎপন্ন না হয়, তাহলে এই ইটের কোনো শক্তির অপচয় হবে না। অর্থাৎ এই ইটের কাজের ফলে কিছু পরিমাণ শক্তি জমা থাকবে। এই জমা পরিমাণ শক্তিকে আমরা বলবো বিভব শক্তি। অর্থাৎ এই বিভব শক্তিটুকু ইটের মধ্যে জমা থাকার কথা। কখন? যখন আমরা ঘর্ষণ ছাড়া এই ইটটাকে মেঝেতে সরানোর চেষ্টা করতে পারবো, বা যদি কোনোভাবে পারি, তাহলে এই ইটের মধ্যে শক্তিটা জমা থাকতো। যেহেতু ঘর্ষণ তৈরি হয়, এই জন্যই ঘর্ষণের তাপ শক্তি এবং শব্দ শক্তি হিসেবে এই যে পরিমাণ শক্তি জমা হতো, সেই পরিমাণ শক্তিটা নষ্ট হয়ে যায় বা অপচয় হয়ে যায়। এই জন্যই মেঝে বরাবর শেষ পর্যন্ত ইটের মধ্যে কোনো রকমের শক্তি জমা থাকে না। আমরা এম বরের
কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করলে তার ত্বরণ যদি a হয় তাকে আমরা সূত্র F = ma দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ m বরের ইটের উপর আমরা F বল প্রয়োগ করে যদি ত্বরণ a তৈরি করতে পারি তাহলে আমরা লিখতে পারি F = ma। এটা তোমরা জানো। আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব এটার ভিতরে কি পরিমাণ গতিশক্তি তৈরি হয়। আমরা জানি কোনো কাজ করার জন্য বস্তুটির ভিতর সৃষ্ট গতিশক্তির পরিমাণ E = W। অর্থাৎ E হচ্ছে গতিশক্তি, অর্থাৎ কাজ করলে W মানে কাজ, ওয়ার্ক, কাজ করলে সেই কাজের যে শক্তি, কাজের ফলে যে শক্তি অর্জিত হয় সেটাকে বলবো আমরা গতিশক্তি। অর্থাৎ আমরা যদি এই m বরের এই ইটটাকে F বল প্রয়োগ করে, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, 1 m বলের বস্তুকে F বল প্রয়োগ করে তার আদি বেগ u কে বাড়িয়ে b তৈরি করতে পারি, তখন তার মধ্যে a নামক একটা ত্বরণ তৈরি হবে। ত্বরণের ফলে তার মধ্যে গতিশক্তি তৈরি হবে, যা একটু আগে আমরা জানলাম। যদি কোনো বস্তুকে যদি F পরিমাণ বল প্রয়োগ করে ত্বরণ ঘটানো যায় তাকে আমরা বলি F = ma। অর্থাৎ তার মধ্যে একটা গতিশক্তি তৈরি হওয়ার কথা। দেখো, কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করা হলে যদি বস্তুটি s দূরত্ব অতিক্রম করে তাহলে কাজের পরিমাণ হবে W = Fs, যা আমরা একদম প্রথমেই জেনেছি। এখন F = ma, এই যে W = Fs এর জায়গায় F এর মানটা যদি আমরা বসিয়ে দেই, F এর মানটা কত? F এর মান হচ্ছে ma। তাহলে এই সমীকরণটা দাঁড়ায় W = F এর মান বসিয়েছি আমরা mas। অর্থাৎ আমরা কি পেলাম? E = mas। আমরা এর আগে জেনেছিলাম E = W। আমরা এর আগে কিন্তু দেখেছিলাম E = W। অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি হচ্ছে গিয়ে তার কাজ। অর্থাৎ W এর মান আমরা পেলাম mas, আর আমরা এর আগে জেনেছি E = W, অর্থাৎ E = mas। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে m বলের কোনো বস্তুর উপরে F বল প্রয়োগ করে যদি তার আদি বেগ u কে বাড়িয়ে b করা হয়, বস্তুটা s দূরত্ব অতিক্রম করে এবং তার ত্বরণ যদি a হয়, আমরা এখান থেকে পেলাম E = mas। অর্থাৎ এই বস্তুটার মধ্যে কি ত্বরণ তৈরি হবে? গতিশক্তি হিসাবে mas তৈরি হবে। অর্থাৎ m বরের বস্তুর উপরে a ত্বরণ সৃষ্টি করে s দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি হবে mas। আমরা গতির তৃতীয় সমীকরণ থেকে পাই b² = e² + 2as। কোনো বস্তুর স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে তার আদি বেগ 0 ধরা হয়। অর্থাৎ এই গতির তৃতীয় সমীকরণে যদি আমরা u এর মান 0 বসাই তাহলে আমরা কি পাই? দেখো, আমরা u এর মান 0 বসাবো, b² = 0² + 2as। এই যে 2as এর কোনো পরিবর্তন নাই, আমরা এখানে 0 বসিয়ে দিয়েছি। অর্থাৎ এটার তো 0, এটার কোনো দামই নাই। অর্থাৎ b² = 2as। এখান থেকে আমরা as এর মানটাকে বের করলাম। অর্থাৎ as টাকে রেখে 2টাকে এই পাশে পাঠিয়ে দিলাম আমরা। তো as এর মান বের হলো ½ b², অর্থাৎ b²/2। এখন আসো E। আমরা তো আগেই জেনেছিলাম E = mas। আমরা কিন্তু কি পেয়েছিলাম একটু মনে রাখবা, E = কি পেয়েছিলাম আমরা? mas। এন্ড দেখো, আমরা যদি as এর মান আমরা কত? ½ b²।
এখন অর্থাৎ E ইজ ইকাল টু MAS, এখানে AS এর মান বসাই দিয়েছি আমরা, এখানে AS এর মান বসাই দিয়েছি। AS এর মান কত? mb স্কয়ার, m রয়ে গেছে, অর্থাৎ E ইজ ইকাল টু হাফ mb স্কয়ার, হাফ mb স্কয়ার ইজ ইকাল টু m হাফ b স্কয়ার। এটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি, E ইজ ইকাল টু হাফটাকে সবার আগে নিয়ে গেছি, mb স্কয়ার, ইহাই গতিশক্তি। অর্থাৎ আমরা দেখলাম কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করে বস্তুটার ত্বরণ তৈরি করতে পারি, বস্তুটার যদি ত্বরণ তৈরি করা যায় তাহলে তার মধ্যে একটা গতি তৈরি হয়, আর গতির ফলে ওই বস্তুটার মধ্যে যে শক্তি তৈরি হয় তাকে বলবো আমরা গতিশক্তি। অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি E ইজ ইকাল টু হাফ mb স্কয়ার, এটা হচ্ছে কি ওই বস্তুর গতিশক্তি। কাজটুকু m বরের বস্তুর ভিতরে হাফ mb স্কয়ার পরিমাণ গতিশক্তি সৃষ্টি করেছে। অর্থাৎ একটা বস্তুকে আমরা কি করেছি, এক জায়গা থেকে s দূরত্ব সরিয়ে তার মধ্যে যদি a ত্বরণ তৈরি করি, F বল প্রয়োগ করে তার মধ্যে একটা গতিশক্তি তৈরি হয়, সেটাকে বলছি আমরা হাফ mb স্কয়ার। অর্থাৎ m বরের বস্তুর উপরে আমরা হাফ mb স্কয়ার পরিমাণ গতিশক্তি সৃষ্টি করতে পেরেছি। তাহলে বলা যায় কাজ করা হলে শক্তি নষ্ট হয় না, বরং শক্তি সৃষ্টি করে। অর্থাৎ বস্তুকে যদি আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারি, তাহলে এটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেই বলটা নষ্ট হয় না, বরং ওই বল প্রয়োগের ফলে তার মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হয়, যেটা আমরা হাফ mb স্কয়ার দ্বারা প্রকাশ করতে পারলাম। এখন আসো, সুতরাং গতিশক্তি, গতির তৃতীয় সমীকরণটি থেকে আমরা কি পেলাম? b স্কয়ার ইজ ইকাল টু u স্কয়ার প্লাস 2as, এখানে b স্কয়ার থেকে আমরা 0 স্কয়ার, 0 মান বসালাম, এখানে দেখো 0 স্কয়ার বসালাম, অর্থাৎ কি 2 আমি g এর পরিমাণ বসাইলাম। দেখো u স্কয়ার, এখানে a ত্বরণ ছিল, তো এখন দেখো আমরা এটা ত্বরণটাকে অভিকর্ষ ত্বরণ বসাইলাম, অর্থাৎ g, আর সরণ s এর জায়গায় বসাইলাম আমরা h, এটাও একটা সরণ। তাহলে আমরা লিখতে পারলাম যে b স্কয়ার ইজ ইকাল টু 2gh। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা বাম থেকে ডানে সরাই তাহলে তার ত্বরণ হচ্ছে গিয়ে a, আর যদি উপর থেকে নিচে নামাই তার ত্বরণ হচ্ছে g। কোনো বস্তুকে যদি আমরা বাম থেকে ডানে সরণ ঘটাই s, আর কোনো বস্তুকে যদি আমরা নিচ থেকে উপরে তুলি তার সরণ হচ্ছে গিয়া h। অর্থাৎ আমি এর জায়গায় যদি g এবং s এর জায়গায় যদি আমরা h বসাই দিই তাহলে আমরা পাই b স্কয়ার ইজ ইকাল টু 2gh। তাহলে আমরা কি দেখলাম, বাম দিকে আমরা পেয়েছিলাম হাফ mb, এই b কে আমরা কি করলাম, হাফ দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দিলাম। এই b কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই, এখানে যদি একটা 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে হয় হাফ b স্কয়ার, আর এখানে হচ্ছে 2 আর 2 কাটা যায়, থাকে gh। এখন আসো, হাফ b স্কয়ার ইজ ইকাল টু gh, দুই দিকে আমরা 2 দ্বারা ভাগ করে পেয়েছিলাম এটা। এখন আসো, হাফ b স্কয়ার কে কত দিয়ে গুণ করলে গতিশক্তি পাওয়া যায়? m দ্বারা গুণ করলে, এই দুদিকেই m দ্বারা গুণ করে আমরা পেলাম হাফ mb স্কয়ার ইজ ইকাল টু, এখানে gh আগে থেকেই আছে, m দ্বারা গুণ করা হয়েছে mgh। অর্থাৎ আমরা দেখতে পেলাম গতিশক্তি আর বিভব শক্তি মূলত দুটোই সমান, দুটোই সমান। অর্থাৎ আমরা কি পেলাম, বাম দিকে পেলাম গতিশক্তি, ডান দিকে পেলাম বিভব শক্তি। গতিশক্তি হাফ mb স্কয়ার আর বিভব শক্তি হচ্ছে গিয়া mgh। এই সমীকরণটি থেকে আমরা দেখতে পাচ্ছি যতটুকু বিভব শক্তি খরচ হয়, এই যতটুকু বিভব শক্তি খরচ হবে ঠিক ততটুকুই গতিশক্তি অর্জিত হয়। এটি হলো শক্তির নিত্যতা। অর্থাৎ আমরা দেখলাম কোনো বস্তুকে উপর থেকে যদি আমরা ছেড়ে দিই নিচের দিকে,
তার বিভব শক্তি কমতে থাকে। বিভব শক্তি কমতে থাকবে, এই বিভব শক্তি কমতে থাকে, গতি শক্তি বাড়তে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি বিভব শক্তি যতটুকু কমে গতি শক্তি ঠিক ততটুকুই বাড়ে। অর্থাৎ আমরা বলতে পারি যতটুকু বিভব শক্তি খরচ হয় ঠিক ততটুকুই গতি শক্তি অর্জন হয় বা অর্জিত হয়। অর্থাৎ এখানে শক্তির কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না। যতটুকু বিভব শক্তি খরচ হলো ঠিক ওই বিভব শক্তিটুকু গতি শক্তি হিসেবে আবার নতুন তৈরি হয়ে গেল। অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, এটাকে বলা হয় শক্তির নিত্যতা। আশা করি একটু কঠিন জিনিস তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে না পারো তোমরা সাধ্যমতো কমেন্টস করতে পারো। আমি একদম ক্লাসের একদম শেষ প্রান্তে। আমার ক্লাসটি যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবে। যদি কোনো ভালো কমেন্টস থাকে তাহলে তোমরা লিখতে পারো। যাই হোক, পরের কোনো ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।